আসসালামু আলাইকুম। আশা করছি শুনতে পাচ্ছ। তো কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ ভালো আজকে আছি। আজকে আমরা আমাদের যে সিলেবাস দেখি, তাহলে সিলেবাস থেকে আমরা এই যে এই অংশটা, অর্থাৎ ইডিপাস রেস্ক, এটা আমরা পড়েছি। সামারি বা থিম বা অন্যান্য যা কিছু এটা পড়েছি। আজকে আমরা পড়বো উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট, এইটা। এবং এরপরে এরপরে আমরা এই যে রোমান্টিক পোয়েট্রিতে আবার চলে যাব। তো এটা আমাদের হয়তো 2 দিন লাগবে। এবং তারপর আমরা রোমান্টিক পোয়েট্রি গিয়ে আবার কয়েকটা রোমান্টিক পোয়েট্রি পড়বো, তারপরে একটু হিস্ট্রিতে পড়বো। এইভাবে ব্যাক করে করে আসবো, কারণ ওই যে আমাদের ইন কোর্স পরীক্ষা আসবে, তখন আবার অনেকে বলবে যে আহ, অমুক পার্ট পড়ান কিছুটা, নইলে ইন কোর্স পরীক্ষা দিতে পারতেছে না, এরকম অনেক কথাবার্তা হবে। এই জন্য একটু একটু করে আমরা সবগুলো মানে চেখে দেখবো আর কি, যেটা বলে। আর আরেকটা জিনিস, তোমাদের যদি এরকমটা কখনো হয়, ধরো একটা এই যে ইডিপাস রেস্ক আমরা পড়ে চলে গেছি, তুমি হয়তো পরে পড়লা কিন্তু বুঝতে পারলা না কোনো একটা জায়গায়, তাহলে সেটা অবশ্যই আবার কোশ্চেন করবা। এবং কোশ্চেন করলেই হচ্ছে সেটা আবার আমি সলভ করে দেবো। মানে নিজের মনের ভেতর কোনো কিছু আটকায় রাখবা না। আটকায় রেখেও অ্যান্সার পেলাম না, এরকমটা করার দরকার নেই। ওকে। আজকে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার। তো বলতে পারো যে দন্তন্যকে উচ্চারণ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো একটু অন্যরকম হতে পারে আর কি। তো দেখো, আমরা এটা এবার পড়া শুরু করি। দেখো, আমি এটার জন্য একটা ডক ফাইল তৈরি করেছি। একটা ডক ফাইল তৈরি করেছি, এবং এই ডক ফাইলটা আমি ইন্টারনেট থেকেই বিভিন্ন জায়গা থেকে টেক্সটগুলো নিয়েছি। তো জাস্ট এটা তোমাদেরকে, বিভিন্ন জায়গায় তো আছে, ইন্টারনেটেই আছে সবকিছু, আমি তোমাদেরকে জাস্ট সাজিয়ে একটু উপস্থাপন করা আর কি। তো এই সাজিয়ে উপস্থাপন করতেছি, এবং এখানে আশা করছি তোমরা বুঝতে পারবা। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, অ্যাজ ইউ লাইক ইট। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট, এটা একটা ড্রামা এবং এটা একটা কমেডি। কমেডি কি, ট্র্যাজেডি কি, এটা আমরা যদি একটু খেয়াল করি, যেমন গতদিন একজন কোশ্চেন করেছিল যে ট্র্যাজেডিটা কি। ট্র্যাজেডি হচ্ছে, ট্র্যাজেডির খাঁটি বাংলা যদি বলো তাহলে হচ্ছে বিয়োগান্তক ঘটনা। বিয়োগান্তক ঘটনা নিয়ে যেই আহ, মানে স্টোরিটা ডেভেলপ করা হয়েছে বা ড্রামাটা ডেভেলপ করা হয়েছে, সেটাই হচ্ছে ট্র্যাজেডি। এখন আবার প্রশ্ন করতে পারে বিয়োগান্তক মানে কি। তো এক কথায় ট্র্যাজেডি হচ্ছে দুঃখের কাহিনী। হ্যাঁ, এবং ট্র্যাজেডিতে যেটা হয় যে আলটিমেটলি গিয়ে একটা লোক মারা যাবে, বা একটা হাই র্যাঙ্কের মানুষ, যিনি রাজা বা আহ, হচ্ছে হয়তো দেখা যাচ্ছে প্রধান সেনাপতি বা হাই স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস অনেক ভালো, তার একটা জীবনে দুঃখ নেমে আসবে। আবার তিনি অনেক কষ্টের মধ্যে পতিত হবেন, তিনি সবকিছু লস্ট করে ফেলবেন, হারিয়ে ফেলবেন। তো এই রকম কাহিনী নিয়ে যে সমস্ত ড্রামাগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে ট্র্যাজেডি। কমেডি ঠিক তার উল্টা। কমেডি ঠিক তার উল্টা, এবং সেখানে কি আছে, সেখানে শুধুমাত্র হাসি তামাশা। হ্যাঁ, যেমন ধরো শুরুর দিকে একটু একটু হচ্ছে থাকে, একটু একটু তোমার কষ্ট থাকে, কিন্তু আলটিমেটলি যেটা হয় যে সবকিছু ওকে হয়ে যায়। এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে কমেডিগুলো, সেগুলোতে লাস্টে গিয়ে হ্যাপি এন্ডিং হয়। হ্যাঁ, হ্যাপি এন্ডিং বলতে যেমন আমরা অ্যাজ ইউ লাইক এর ভেতরে দেখবো যতগুলি কাপল ছিল তাদের সবার বিয়ে হয়ে যাচ্ছে। তারপরে এছাড়া আরো যে রাইটিং গুলো আমরা পাবো, তোমরা যখন থার্ড ইয়ার উঠবা তখন পাবা। তো দেখবা যে সবকিছুই হ্যাপি এন্ডিং হচ্ছে এই কমেডিতে। আর এখানে ফান তামাশা এগুলো বেশি হয়, হাসি ঠাট্টা। কমেডি মানে আমরা জানি। আর ট্র্যাজেডি হচ্ছে শুধুমাত্র ওই যে আমরা যেমন উইলিয়াম সফোক্লিসের যে ইডিপাস রেক্স পড়লাম, যে একটাই টার্গেট, যে কিভাবে ওই প্রধান যে ক্যারেক্টার তার ডাউনফল ঘটবে, সেটা হয়েছে, সুতরাং ওইটা ট্র্যাজেডি। স্যার, এখানে একটা আমার কোশ্চেন ছিল। বলো। ট্র্যাজেডি কি শুধু নোভেল ড্রামার ক্ষেত্রেই হয়, নোভেলের ক্ষেত্রে হয় না? ট্র্যাজেডির নোভেলের ক্ষেত্রেও হতে পারে, তারপরে ইনফ্যাক্ট কবিতার ক্ষেত্রেও হতে পারে, কিন্তু এগুলো তখন আলাদা নাম হয়ে যায়। হ্যাঁ, নোভেলের ক্ষেত্রে আমরা আমরা যদি ইয়ে করে দেখি, মানে ম্যাক্সিমাম তোমরা ইংরেজি সাহিত্য যতদিন পড়বা, কোথাও নোভেলকে বলবে না যে এটা ট্র্যাজেডি। হ্যাঁ, ট্র্যাজিক ইভেন্ট ওটার ওই নোভেলের মধ্যে আছে এটা বলবে।
অথবা এটা বলা যেতে পারে যে ট্র্যাজি কমেডি, এইরকমটা বলবে। কিন্তু ড্রামার ক্ষেত্রেই সবচেয়ে বেশি আমরা পাবো হচ্ছে এই ট্র্যাজেডিটা। এছাড়াও তোমরা এপিকের ভেতরে ট্র্যাজেডি পাবা, মানে যে কোনো কষ্টের সিন সেগুলোকেই বলা হচ্ছে, বা কষ্টের ইভেন্ট সেগুলোকেই বলা হচ্ছে ট্র্যাজেডি বা ট্র্যাজিক সিচুয়েশন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পোয়েট্রিতেও যদি আমরা যাই, পোয়েট্রিতে অনেক সময় ট্র্যাজেডির অনেক কিছু থাকে, কিন্তু তখন ওই যে এলিজি, তারপরে ব্যালাড এই জাতীয় নাম হয়ে যায়, হ্যাঁ, ওড এই জাতীয় নাম হয়ে যায়। এটা আমরা পাবো এই যে তোমাদের যখন রোমান্টিক পোয়েট্রি আমরা পড়বো তখনই পাবো যে কোনটা এলিজি, কোনটা ব্যালাড, এরকমটা আমরা জানতে পারবো, কোনটা ওড এটা আমরা জানতে পারবো। আর আরেকটা জিনিস, তোমরা এই যে তুমি যে প্রশ্নটা করলা যে এইটা কি নাটকের জন্যই হয় কিনা, বা ট্র্যাজেডি হতে গেলে কি কি শর্ত লাগে, এগুলো তোমরা থার্ড ইয়ার উঠলে অ্যারিস্টটলের একটা রাইটিং আছে পোয়েটিক্স, ওই রাইটিং এর ভেতরে ট্র্যাজেডি কি, কমেডি কি, তারপরে এপিক মানে মহাকাব্য কি, এগুলো সব ওইখানে রয়েছে। ওইটা তখন পাবে। এখন শুধু এটুকু জেনে রাখো যে আপাতত আমাদের মাথায় এটুকুই থাকবে যে এই ড্রামার ক্ষেত্রেই ইনফ্যাক্ট এগুলো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রাচীন যে ড্রামাগুলি, হ্যাঁ, ইনফ্যাক্ট ওই যে তোমার ইডিপাস রেক্স আমরা যেটা পড়লাম, এগুলোও কিন্তু সব লেখা হয়েছে ওই কবিতার ছন্দ দিয়েই, হ্যাঁ, কবিতার ছন্দের মতো করেই লেখা হয়েছে। আধুনিক ভার্সনে আসে সেগুলোকে ধরো আমরা ড্রামাটাইজ করেছি বা ড্রামাটিক ফর্মে উপস্থাপন করেছি, নাট্যরূপ দিয়েছি আর কি। ইনফ্যাক্ট ওই যে তোমরা হোমারের ইলিয়াড যখন পড়বা ফোর্থ ইয়ারে গেলে, ওই যে ট্রয়ের যুদ্ধের যে কাহিনী, ওইখানে ওইগুলোও সব ওই ড্রামাটিক ভার্সনের আগে হচ্ছে এগুলো মানে একটা কবিতার ভার্সনে লেখা। আচ্ছা, তো চলো আমরা এটা দেখি এখন। সেটা হলো আর ওই যে বললাম যে একটা জিনিস আরেকটা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যেমন ট্র্যাজেডি হতে গেলে একটা নাটককে বেশ কিছু কোয়ালিটি থাকতে হবে তার। তার একটা অন্যতম কোয়ালিটি হচ্ছে এটাতে ক্যাথারসিস ঘটতে হবে। ক্যাথারসিস মানে কি? নাটকটা দেখে তোমার মনের মধ্যে পিটি অ্যান্ড ফেয়ার আসবে। এবার পিটি অ্যান্ড ফেয়ার মানে কি? পিটি মানে যে লোকটা মারা যাচ্ছে, যে লোকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রতি তোমার করুণা আসবে। এবং ফেয়ারটা হচ্ছে তোমার তুমি তো নিজের লাইফের সাথে মিলাবা যে আচ্ছা এই জিনিসটা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে, এই ভেবে তুমি একটা ভয় পাবা, ভয় কাজ করবে তোমার ভেতরে। এবং এই ভয়টা যখন কাজ করবে এবং পিটি অ্যান্ড ফেয়ার যখন আসবে, তখন তোমার ইমোশনের পার্গেশন ঘটবে। ইমোশনের পার্গেশন কি? ইমোশনটা ওই যে তুমি এতক্ষণ কখন ব্যান মারা যায়, কখন কি হয়, কখন কি হয়, এই যে একটা দম বন্ধ করা একটা অবস্থা, সেখান থেকে যে রিলিফ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইমোশনের পার্গেশন। ওই যে ব্যাপারটা ওই রকম যে ফুটবলে যখন ট্রাইব্রেকার চলতেছে কখন কি হয়, কোনটা মিস যায়, এই যে একটা দম বন্ধ করা একটা অবস্থা না? গতকাল বাংলাদেশের খেলা হচ্ছিল, কি হচ্ছিল? দম বন্ধ করা একটা অবস্থা শেষ বল পর্যন্ত। লাস্টে যা যখন রেজাল্ট আমাদের পক্ষে আসলো, তখন আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম যে আহ জিতে গেছি, এরকম একটা যে হাঁপ ছেড়ে বাঁচলাম, এটাকে বলা হয় ইমোশনের পার্গেশন। তো এই যে এরকম অনেক কোয়ালিটি থাকবে ট্র্যাজেডি হতে গেলে। তো কবিতার ক্ষেত্রে কবিতার ফর্ম দিয়ে আসলে ট্র্যাজেডির ওইভাবে করা যায় না। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে কবিতার ভেতরে যে ঘটনাটা এটা একটা ট্র্যাজিক একটা ঘটনা, কিন্তু এটা আসলে ট্র্যাজেডি না। এটা ড্রামার ক্ষেত্রেই ড্রামাই হতে হবে। যেমন তোমাদের সেকেন্ড ইয়ারে এখন নাই, আগে ছিল, মাইকেল নামে একটা কবিতা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তো ওই কবিতাটাতে এরকম একটা ঘটনা ছিল, খুবই ট্র্যাজিক একটা ঘটনা, ট্র্যাজিক ঘটনা বাট ট্র্যাজেডি না, হ্যাঁ, কষ্টের ঘটনা। ওকে, দেখি আমরা আমাদের এটা পড়তেও আমাদের 2 দিন লাগবে হয়তোবা। তো আমরা যতটা আগাতে পারি দেখো। অ্যাজ ইউ লাইক ইট, এই শব্দটার মানে হচ্ছে যে যেমনটা আপনি পছন্দ করেন, হ্যাঁ, যেমনটা তোমার পছন্দ। তো এখানে যদি আমরা দেখি যে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ প্যাস্টোরাল কমেডি। অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে একটা প্যাস্টোরাল কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের তিনি লিখেছেন, এটা একটা প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি মানে কি? গ্রাম্য যে এলিমেন্টগুলি নিয়ে কমেডি করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে প্যাস্টোরাল কমেডি, অর্থাৎ গ্রাম্য সিনারিও রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাস্টোরাল কমেডি। বিলিভ টু হ্যাভ বিন রিটেন ইন 1599, বিশ্বাস করা হয় যে এটা লেখা হয়েছে 1599 সালে, and first published in the first folio in 1623, এবং এটা সর্বপ্রথম পাবলিশ হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে যে সমগ্র মানে রাইটিং সমগ্র যেটা, সেটা নাম হচ্ছে ফার্স্ট ফোলিও। তো সেই ফার্স্ট ফোলিওতে 1623 সালে দ্য প্লেস ফার্স্ট পারফরমেন্স ইজ আনসার্টেন, এই প্লেটা সর্বপ্রথম কখন কোথায় স্টেজে পারফর্ম করা হয়েছিল সেটা জানা যায়নি। দো এ পারফরমেন্স
at Wilton House in 1603 has been suggested as a possibility. যদিও ধরা হয় যে 1603 সালে উইলটন হাউসে এটা সর্বপ্রথম মানে পারফর্ম করা হয়েছিল, তো এটা হতে পারে আর কি, এটা ধরা হয় যে এরকমটা হয়তো বা হয়েছে। As You Like It follows its heroine Rosalind as she feels persecution in her uncle's court, accompanied by her cousin Celia to find safety and eventually love in the Forest of Arden. তো বলতেছে যে অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটা মূলত সেন্টার রাউন্ড হয়েছে বা বলতে পারো ফলোড হয়েছে এর যে হিরোইন তার নাম হচ্ছে রোজালিন্ড। এই রোজালিন্ডকে কেন্দ্র করেই মূলত এই নাটকটা আবর্তিত হয়েছে। এবং রোজালিন্ড যখন চিন্তা করলো যে হচ্ছে তার উপরে তার আঙ্কেলের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে তার উপরে পারসিকিউশন হতে চলেছে, মানে নির্যাতন অত্যাচার এরকমটা হতে চলেছে, তখন সে সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গী হলো তারই কাজিন সিলিয়া নামে আরেকজন ক্যারেক্টার, সে হচ্ছে সঙ্গী হলো। এবং সে পালিয়ে যে কি চাইলো, সে হচ্ছে একটা নিরাপত্তা খুঁজতে থাকলো, নিরাপদ একটা জায়গা সে খুঁজতে থাকলো। এবং আলটিমেটলি সে ভালোবেসে ফেললো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ আর্ডেনকে সে ভালোবেসে ফেললো এবং ফরেস্ট অফ আর্ডেনে সে বসবাস করতে শুরু করলো। ফরেস্ট অফ আর্ডেন এটা একটা জায়গার নাম এইখানটাতে আর কি। ফরেস্ট অফ আর্ডেন নিয়ে বিস্তারিত হয়তো বা এবার যদি পরীক্ষা না এসে থাকে তাহলে পরের বার তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন সম্পর্কে বর্ণনা করো। ফরেস্ট অফ আর্ডেন সম্পর্কে এটা আমরা জানবো আলাদা হবে কোশ্চেন পড়ার সময়। In the forest they encounter a variety of memorable characters. বলা হচ্ছে যে এই ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ এই ফরেস্টে, এই বনের মধ্যে এই সিলিয়া এবং আমাদের রোজালিন্ড দুইজনে অনেকগুলি মেমোরেবল ক্যারেক্টারের সঙ্গে তাদের পরিচয় হয় আর কি, তারা মুখোমুখি হয়। নোটেবলি দ্য মিলানকোলি ট্রাভেলার জ্যাক্স। তো এখানে বলা হচ্ছে উল্লেখযোগ্য যাদের সাথে দেখা হয় তাদের মধ্যে একজন হচ্ছে জ্যাক। এই জ্যাক সবসময়ের জন্য দুঃখে ভরা মন তার, মানে হয় না যে অনেক সময় অনেক মানুষ তার প্রিয়জন হারিয়ে গেলে যেমন দুঃখ পায়, তা আমাদের জ্যাক প্রিয়জন হারিয়ে যাওয়া না, তার বিয়েও হয়নি ইনফ্যাক্ট, তারপরেও তার মনের মধ্যে সবসময় দুঃখ। তো এই জন্য বলা হচ্ছে মিলানকোলি জ্যাক। হু স্পিক্স মেনি অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস স্পিসেস। এবং এই জ্যাক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অনেক বিখ্যাত উক্তি, বিখ্যাত লাইনগুলো তিনি বলেছেন। যেমন একটা বলেছেন যে অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, সমগ্র পৃথিবী একটা নাট্যমঞ্চ এবং আমরা সবাই অভিনেতা, এরকম একটা কথা আছে না? তো এইটা বলেছে এই জ্যাক। টু মাস অফ এ গুড থিং, এবং বলতেছে যে কোনো ভালো জিনিসও টু মাস হয়ে গেলে সেটা খারাপ হয়ে যায়। ধরো তুমি চিনি খাইতে খুব ভালো লাগতেছে, বেশি করে খাও তোমার পেট খারাপ হয়ে যাবে। ঝাল খুব ভালো লাগতেছে, ফুচকাও খুব তাকে ঝাল খাও, ফুচকার ভেতরে দেখবা পেট খারাপ হয়ে গেছে। তো এরকম বলতেছে টু মাস অফ এ গুড থিং, অর্থাৎ কোনো জিনিস বেশি হয়ে গেলে সেটাও খারাপ। এ ফুল আই মিট এ ফুল ইন দ্য ফরেস্ট, বলতেছে একটা বোকার সাথে আমার দেখা হয়ে গেল ফরেস্টের ভেতরে। এই সমস্ত উক্তিগুলো একবার পৃথিবী বিখ্যাত উক্তি এবং এইগুলো করেছে আমাদের এই জ্যাক প্রোভাইডস এ শার্প কন্ট্রাস্ট টু দ্য আদার ক্যারেক্টার ইন দ্য প্লে। জ্যাক হচ্ছে অন্যান্য যে ক্যারেক্টার রয়েছে এই প্লেয়ের ভেতরে, তারা হচ্ছে ঠিক জ্যাকের বিপরীত, বা জ্যাক তাদের বিপরীত। সবাই খুব খুশি থাকে, বাট জ্যাক হচ্ছে সবসময় মন ভরা টাইপের। অলওয়েজ অবজার্ভিং অ্যান্ড ডিসপিউটিং দ্য হার্ডশিপ অফ লাইফ ইন দ্য কান্ট্রি, এবং সে সবসময়ের জন্যই অবজার্ভ করে এবং গ্রাম্য জীবনের যে হার্ডশিপ, যে কঠোর পরিশ্রমের যে লাইফ, সেটা সে মেনে নিতে পারে না এবং সেটাকে সে ডিসপিউট করে। তো এটা একটু আমরা জাস্ট ইন্ট্রোডাকশন পড়লাম, এবার আমরা যাব হচ্ছে ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু জেনে নেই। এই নাটকটার অনেকগুলি মানে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে প্রথম যে সিন আমরা দেখব সেটা হচ্ছে কোর্ট অফ ডিউক ফ্রেডারিক। আচ্ছা, ডিউক ফ্রেডারিক তিনি হচ্ছেন কিং, তো তার যে কোর্ট, তার যে রাজপ্রাসাদ, সেখানে হচ্ছে প্রথম দৃশ্যটা দেখতে পাবো এবং সেই দৃশ্যের ভেতরে আমরা যে ক্যারেক্টারগুলো দেখতে পাবো সেটা হচ্ছে ডিউক ফ্রেডারিককে দেখতে পাবো। ডিউক ফ্রেডারিক হলো ডিউক সিনিয়রের ছোট ভাই, অর্থাৎ এই রোজালিন্ডের চাচা। রোজালিন্ডের চাচা হচ্ছে ডিউক ফ্রেডারিক এবং রোজালিন্ডের বাবার নাম হচ্ছে ডিউক সিনিয়র।
ডিউক সিনিয়র, এবং ডিউক সিনিয়রের ছোট ভাই হচ্ছে এই ডিউক ফ্রেডারিক, অ্যান্ড হিজ ইউজারপার অলসো সিলিয়াস ফাদার। এবং এই ডিউক ফ্রেডারিক হচ্ছে ডিউক সিনিয়রের উৎখাতকারী, মানে ডিউক সিনিয়রকে তিনি তাড়িয়ে দেন, বা রাজপ্রাসাদ দখল করে তিনি তাকে তাড়িয়ে দেন। এবং এই যে রোজালিন্ডের যে কাজিন শিলিয়া, সেই শিলিয়া আবার খুব ভালো একটা ক্যারেক্টার। তো এই শিলিয়ার হচ্ছে বাবা হচ্ছে এই ডিউক ফ্রেডারিক। তাহলে রোজালিন্ড এবং রোজালিন্ড এবং শিলিয়া এরা হচ্ছে চাচাতো দুই বোন, এবং রোজালিন্ডের বাবার নাম হচ্ছে ডিউক সিনিয়র, এবং আমাদের শিলিয়ার বাবার নাম হচ্ছে ডিউক ফ্রেডারিক। এগুলো একটু মনে রেখো, এগুলোই মনে রাখতে হবে। এগুলোই মনে রাখতে হবে। রোজালিন্ড ডিউক সিনিয়রস ডটার। এই যে ডিউক সিনিয়র, তার মেয়ের নাম হচ্ছে রোজালিন্ড। হ্যাঁ, এবং সেই হচ্ছে এই নাটকের হচ্ছে প্রধান ক্যারেক্টার, নায়িকা বলতে পারো। শিলিয়া ডিউক ফ্রেডারিক্স ডটার অ্যান্ড রোজালিন্ডস কাজিন। এবং শিলিয়া হচ্ছে ডিউক ফ্রেডারিকের মেয়ে এবং রোজালিন্ডের কাজিন। টাচস্টোন এ কোর্ট ফুল অর জেস্টার। টাচস্টোন হচ্ছে কোর্টের একজন ফুল বা একজন জেস্টার। ওই যে বলে না গোপাল ভাঁড় থাকে না রাধা কৃষ্ণচন্দ্রের কোর্টে, ঠিক এরকমই টাচস্টোন হচ্ছে সেই লোক। এরপর আরো কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে, যেমন লেবিউ এ কোর্টিয়ার, বলতেছে একজন হচ্ছে রাজপ্রাসাদের একজন, মানে পরিষদের একজন ব্যক্তি আর কি। তারপরে চার্লস, এটা হচ্ছে একজন রেসলার, একটা রেসলার। তারপর লর্ডস লেডিস ইন ডিউক ফ্রেডারিক্স কোর্ট। এবং এছাড়াও আরো অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে লর্ডস বা মানে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয় ডিউক ফ্রেডারিকের রাজপ্রাসাদে যারা আছে বা থাকে আর কি। তো এই কয়েকটা প্রধান ক্যারেক্টার ডিউক, এবং আমরা শুরুতে এদেরকে দেখতে পাবো হচ্ছে ডিউক ফ্রেডারিকের কোর্টে, অর্থাৎ প্রথম সিন এইখান থেকেই শুরু হচ্ছে, সুতরাং এই জায়গাটাতেই আমরা তাদেরকে দেখতে পাবো। এর পরের যে ক্যারেক্টারটা, যে পরের সিনটা আসবে সেটা হচ্ছে হাউসহোল্ড অফ দ্য ডিসিজড স্যার রোলান্ড ডি বয়েস। আরেকটা ক্যারেক্টার যেটা হচ্ছে স্যার রোলান্ড ডি বয়েস। এই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের নায়কের বাবা। হ্যাঁ, স্যার রোলান্ড ডি বয়েস এটা হচ্ছে নায়কের বাবা, এবং সেটা সম্প্রতি মারা গেছে। এই লোক ডিসিজড হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, এবং তার বাড়িতে আমরা সেকেন্ড সিনটা দেখতে পাবো। এখানে কাদেরকে দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো অলিভার ডি বয়েস, দ্য ইল্ডেস্ট সান অ্যান্ড হিয়ার। এই রোলান্ড ডি বয়েজের বড় ছেলে হচ্ছে অলিভার ডি বয়েস, বা সংক্ষেপে আমরা অলিভার নামেই জানতে পারবো আর কি সব জায়গায়। তো এই অলিভার হচ্ছে এই রোলান্ড ডি বয়েজের হচ্ছে বড় ছেলে, এবং তার উত্তরাধিকারী হিসেবে তার সম্পত্তি বা তার ফ্যামিলির সবকিছু সে নিয়েছে। জ্যাক্স ডি বয়েস, এরপর আরেকটা ক্যারেক্টার পাবো আমরা, সেটা হচ্ছে যে জ্যাক ডি বয়েস। দ্য সেকেন্ড সান অ্যানাউন্সেস ফ্রেডারিক চেঞ্জ অফ হার্ট। এবং এটা হচ্ছে এই জ্যাক হচ্ছে তোমার আমাদের যে অলিভার, সে অলিভারের বা রোলান্ড ডি বয়েজের ছোট ছেলে না, মানে মেজো ছেলে বলতে পারো, তার তো তিনটা ছেলে, মেজো ছেলে। এবং সেই লাস্টে গিয়ে মানে প্রচার করে যে ডিউক ফ্রেডারিক সে ভালো হয়ে গেছে, তার হৃদয়টা চেঞ্জ হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে। সে মানে এই ডিউক ফ্রেডারিক শুরুতে মনে করো খলনায়ক এখানকার, পরবর্তীতে সে ভালো হয়ে যায়। এরপরে আছে আমাদের নায়ক অরল্যান্ডো ডি বয়েস। সে হচ্ছে এই স্যার রোলান্ড ডি বয়েজের ছোট ছেলে, এবং এই হচ্ছে নায়ক এখানকার। আরেকটা ক্যারেক্টার পাবো হচ্ছে অ্যাডাম হচ্ছে ফেইথফুল ওল্ড সার্ভেন্ট হু ফলোস অরল্যান্ডোস ইনটু এক্সাইল। অ্যাডাম হচ্ছে এই স্যার রোলান্ড ডি বয়েজের যে বাড়ি, সেই বাড়ির একজন পুরনো চাকর, এবং সে হচ্ছে খুবই বিশ্বাসী। এবং অরল্যান্ডো যখন বাড়ি থেকে বনবাসে চলে যায়, তখন এই অ্যাডাম অরল্যান্ডোর সাথে যায়। ডেনিস নামে আরেকজন হচ্ছে তোমার চাকর, দ্য সার্ভেন্ট হু অ্যানাউন্সেস চার্লস অ্যারাইভাল ইন অলিভার্স অর্চার্ড। এবং এই ডেনিস আরেকজন চাকর, সে ঘোষণা করে যে চার্লস নামে যে রেসলার, সে এই অলিভারের বাড়িতে বা অলিভারের বাগান বাড়িতে সে এসেছে, সে সেটা আর কি এসে খবর দেয়। তো এটা গেল হচ্ছে আরেকটা। এবার আসো এক্সাইলড কোর্ট অফ ডিউক সিনিয়র ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। এরপরের যে ঘটনাটা বা সেই সিনটা, সেটা আমরা ফরেস্ট অফ আর্ডেনের ভেতরে এই সিনটা দেখতে পাবো।
এবং এইখানে এক্সাইলড কোর্ট অফ ডিউক সিনিয়র, অর্থাৎ ডিউক সিনিয়র সহ ডিউক সিনিয়রের যত মানে পরিষদ আর কি যারা ছিল সবাই মিলে এক্সাইলড হয়েছে ফরেস্ট অফ আর্ডেনে, মানে সবাইকে ডিউক ফ্রেডারিক তাড়িয়ে দিয়েছে এবং তারা সবাই বের হয়ে গিয়ে এই ফরেস্ট অফ আর্ডেনে আশ্রয় নিয়েছে। তো এইখানে আমরা যে সিন পাবো সেখানে আরো বেশ কিছু কয়েক ক্যারেক্টার পাবো, যেমন এখানে পাবো হচ্ছে ডিউক সিনিয়রকে আমরা এখানে পাবো সর্বপ্রথম, এবং ডিউক সিনিয়র হচ্ছে ডিউক ফ্রেডারিকের বড় ভাই এবং রোজালিন্ডের বাবা। তারপরে জ্যাককে পাবো, জ্যাক হচ্ছে এ ডিসকন্টেন্ট মেলানকোলিক লর্ড, এখানে একটা জ্যাক পাবো, এখানে আরেকটা জ্যাক পাবো। হ্যাঁ, তো এই জ্যাক হচ্ছে আমাদের অলিভার বা অরল্যান্ডোর ছোট, মানে এরা তো তিন ভাই, স্যার রোল্যান্ড ডি বয়েজের তিন ছেলের ভেতরে আমরা এই জ্যাক একটা, আর আরেকটা জ্যাক হচ্ছে এখানে, সেটা হচ্ছে একজন অসন্তুষ্ট মিলানকোলিক লর্ড, হয় না যে কোনো পদে নেই কিন্তু তারপরেও সে ভালো একটা, তো বলতে পারো যে যেমন মন্ত্রী এমপি এরকম অনেক কিছু থাকে না, তো এখানে গিয়ে সে হয়তো বা সেই টাইপের এমপি টাইপের, তার কোনো মন্ত্রিত্ব নাই, উপমন্ত্রী প্রতিমন্ত্রী কিছুই না, কিন্তু সে একজন এমপি এরকম আর কি, এরকম একজন লর্ড টাইপের একটা ক্যারেক্টার। এই তিনি সবসময় দুঃখে থাকেন, তার মুখে কখনো ভালো কথা বেরই হয় না, যেন সে সবসময় দুঃখিত। এরপরে অ্যামিনস নামে আরেকটা ক্যারেক্টার পাবো, অ্যান অ্যাটেন্ডিং লর্ড অ্যান্ড মিউজিশিয়ান, সে হচ্ছে একজন অ্যাটেন্ডিং লর্ড, অর্থাৎ লর্ডদের কথাবার্তারা আমরা বলি না অ্যাটেন্ডেন্স, অর্থাৎ একটু পিয়ন টাইপের থাকে, তো এই পিয়ন টাইপের ক্যারেক্টার হচ্ছে এটা, এবং একই সঙ্গে সে মিউজিশিয়ান, সে গান বাজনা করে। এরপর হচ্ছে লর্ডস ইন ডিউক সিনিয়র ফরেস্ট কোর্ট, এবং ডিউক সিনিয়র ফরেস্টের ভেতরে গিয়ে সেখানে তিনি যে সভাসদ বর্গ তৈরি করেছেন সেইখানকার একজন হচ্ছে হচ্ছে লর্ড আমরা পাবো, সেটা আসলে আমাদের সামারি পড়ার সময় এগুলো আসবে না, কিন্তু আমরা এই টাইপের একটা ক্যারেক্টার পাবো। আচ্ছা, কে যেন জিজ্ঞাসা করতেছিল, বলো। স্যার দুই জ্যাকের বানান কি দুই রকম? এখানে একটু তো আলাদা আছেই, দেখো এটা আমরা খেয়ালে রাখবো। হ্যাঁ, আমরা উচ্চারণের সময় একই, বাট এই বানানের সময় কিন্তু একটু অন্যরকম, এটা আমরা চেক করব সবসময়ের জন্য, বানানটা খেয়াল রেখো। আমাদের এই জ্যাকের আলোচনা অতটা আসবে না, আমাদের এই জ্যাকের আলোচনাটাই আসবে, এবং এই জ্যাককে নিয়ে অনেক আলোচনা আসবে। তো এটা তোমরা ভুলে গেলেও সমস্যা নেই, ইনফ্যাক্ট মনে করো যে এই নামে কোনো ক্যারেক্টারই নাই, হ্যাঁ তোমরা এই নামে ক্যারেক্টার কথা বলবা, তাহলেই হবে। এবার আসো, কান্ট্রি ফোক ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ আর্ডেনের ভেতরে যখন যাবে তখন, মানে আমরা যখন যাব, মানে লাস্ট সিন এটাই, ওখানে গিয়ে আমরা বেশ কিছু রাস্টিক ক্যারেক্টার পাবো। রাস্টিক ক্যারেক্টার বলতে গ্রাম্য ক্যারেক্টার, এই জাতীয় যত ক্যারেক্টারগুলো দেখো সব কিং, তারপরে লর্ড, এরা এগুলো মানে শহরের সিটি লাইফের বা রাজপ্রাসাদের লোকেরা। কিন্তু এই যে যখন ডিউক সিনিয়রকে ডিউক ফ্রেডারিক বাড়ি থেকে তাড়িয়ে দিল, প্রাসাদ থেকে বের করে দিল, তখন আমাদের হচ্ছে এই তারা সবাই ফরেস্ট অফ আর্ডেনে আসলো। ওই যে তোমরা বাহুবলী সিনেমা দেখলা না, ইয়াকে যেমন তাড়াই দিল, সে আবার গিয়ে ফরেস্টে জায়গা নিল, তো অনেকটা এরকম। তো এখানে গিয়ে ফিবি নামে একটা ক্যারেক্টার আসবে, সে প্রাউড শেফার্ড রেস, অর্থাৎ সে একজন মানে মহিলা রাখাল, এবং সে অনেক প্রাউড, হয় না প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজ নিজ পজিশনে কিন্তু সে প্রাউড থাকে। একজন কৃষক, সে এবছর একটু বেশি ধান ফলিয়েছে, বা একটু তার পাটটার কোয়ালিটি খুব ভালো হয়েছে, সে 200 টাকা বেশি দাম পেয়েছে, সে তার কৃষক শ্রেণীর মধ্যে সে প্রাউড হয়ে গেল, তাই না? আবার একজন ধরো স্টুডেন্ট, সে অন্য তার রাইভাল যে রয়েছে তার চাইতে সে 2 মার্ক বেশি পেয়েছে এবং বেশি বেশি ডিপার্টমেন্টে ফার্স্ট, তখন কি হলো, তার একটু প্রাইডনেস বেড়ে গেল। আবার যার টাকা পয়সা আছে, হয়তো 1 কোটি টাকা লাভ করেছে, 10 কোটি টাকা লাভ করেছে, সে একটু ইয়ে হয়ে গেল। তো ফিবি এই তার পজিশন থেকে রাখাল হয়েও সে হচ্ছে খুবই প্রাউড। সিলভিয়াস নামে আরেকটা ক্যারেক্টার পাবো, এ একজন শেফার্ড। অড্রি নামে একটা ক্যারেক্টার পাবো, সে একজন সাধারণ গার্ল, কান্ট্রি গার্ল, গ্রাম্য একজন মেয়ে। কোরিন নামে একজন হচ্ছে ক্যারেক্টার পাবো, সে হচ্ছে ইল্ডারলি শেফার্ড, একটা বয়স্ক শেফার্ড। উইলিয়াম নামে একজন ক্যারেক্টার পাবো, সে একজন সাধারণ
কান্ট্রি ম্যান মানে গ্রাম্য লোক আর কি। স্যার অলিভার মার্টেক্স এ কিউরেট, স্যার অলিভার মার্টেক্স নামে একজনকে আমরা পাবো এবং তিনি হচ্ছেন কিউরেট। এবং কিউরেট মানে হচ্ছে বলতে পারো কি বলে এটাকে, যাজক, হ্যাঁ, সহকারী যাজক। আবার এটাকে বলা হয় যে তিনি আবার মাঝে মাঝে চিকিৎসা প্রদান করেন, এরকম টাইপের আর কি কিউরেট এক কথায়। ওই সহকারী যাজক এটাই বলবো আমরা, স্যার অলিভার মার্টেক্স। তো এদের আলোচনা আমরা এত পাবো না, আমরা এখানকার কয়েকটা পাবো। আর এই জ্যাক আমাদের মনে রাখার দরকার নেই, তবে একটু মনে রেখো যে হ্যাঁ এরকম জ্যাক নামে একজন ছিল, আর এই জ্যাকটা আমরা মনে রাখবো সবসময়ের জন্য। এই হচ্ছে ক্যারেক্টারের বিষয়, যতগুলো ক্যারেক্টার ছিল ইম্পর্টেন্ট সেগুলো। এবার আমরা একটু জেনে আসি চলো যে আচ্ছা এখানে আদার কিছু ক্যারেক্টার আছে এগুলো, তবে এগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না, এটা আমি জাস্ট এখানে যেহেতু দিতে হবে তাই দিয়েছি সবগুলো ক্যারেক্টার, এগুলো আমাদের কখনো আলোচনাতে আসবে না। এরপরে আসে হচ্ছে থিম অফ অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইটের যে থিম, সেই থিমের ভেতরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে অ্যাজ ইউ লাইক ইট কভারস ভ্যারিয়াস থিমস, অনেকগুলি থিমকে কভার করে। দ্যাট আর, সেগুলো হচ্ছে ডিসেপশন, প্রতারণা। এখানে আমরা দেখব যে ডিউক সিনিয়রের সাথে ডিউক ফ্রেডারিক সে হচ্ছে প্রতারণা করতেছে বড় ভাইয়ের সাথে। আবার আমরা দেখব অলিভার তার ছোট ভাই অরল্যান্ডোর সাথে, নায়কের সাথে প্রতারণা করতেছে। ডিসগাইজ, এখানে আমরা দেখব ছদ্মবেশ ধারণ করে রোজালিন্ড ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে, হ্যাঁ, ফরেস্ট অফ আর্ডেনে রোজালিন্ড ছদ্মবেশে যাচ্ছে এবং সে মেয়ে কিন্তু পুরুষের ছদ্মবেশ ধরতেছে এবং তার নাম হিসেবে সে চুজ করতেছে গ্যানিমেড, ওইখানে তার নাম হচ্ছে গ্যানিমেড। তারপর শিলিয়া হচ্ছে ছদ্মবেশ ধারণ করবে এবং শিলিয়া মেয়ে হিসেবে ছদ্মবেশ ধারণ করবে, তার নাম হবে হচ্ছে এলিনা মনে হয়, ভুলে গেলাম আর কি, এলিয়ানা। হ্যাঁ এলিনা। তো আমরা নিচে এটা পাবো আর কি। এরপরে জেন্ডার, এই যে জেন্ডার চেঞ্জ করতেছে, হ্যাঁ এই জিনিসটা যে ছদ্মবেশ ধারণ করে জেন্ডারই চেঞ্জ করে ফেলতেছে, এইটা। রোমান্টিক লাভ পাবো, ফরেস্ট অফ আর্ডেনের ভেতরে আমরা ওই যে সাধারণ যে রাখালির যে ভালোবাসা সেটা আমরা পাবো। আবার একই সঙ্গে পাবো হচ্ছে আমাদের রোজালিন্ড এবং অরল্যান্ডোর ভেতরে যে ভালোবাসার ইয়েগুলো সেগুলো আমরা পাবো। এরপরে কান্ট্রি লাইফ ভার্সাস সিটি লাইফ, অর্থাৎ শহরে জীবন, এবং এরপরে হচ্ছে আমাদের যে ফরেস্ট অফ আর্ডেনের যে গ্রাম্য জীবন, সেই জীবনের ভেতরে একটা যেন কন্ট্রাস্ট আমরা পাবো এইখানে। স্যার ডিউক সিনিয়র তিনি যখন এখানে তার সভাসদবর্গ নিয়ে এই গ্রাম্য লাইফে আসছেন, তখন সেখানে এসে তাদের লাইফের অনেক চেঞ্জ হবে, অনেক চেঞ্জিং আসবে, সেগুলো আমরা জানবো। লাভ অ্যান্ড রাইভালরি বিটুইন রিলেটিভস, এখানে রিলেটিভস আত্মীয় স্বজনের মধ্যে যে ভালোবাসার বন্ধন এবং একই সঙ্গে যে শত্রুতা সেটা আমরা পাবো, যেমন দুই ভাই ডিউক সিনিয়র এবং ডিউক ফ্রেডারিক। আবার পাবো হচ্ছে অরল্যান্ডোর সাথে অলিভারের যে কাহিনী সেটা আমরা পাবো। ফুলস অ্যান্ড ফুলিশনেস, এখানে কিছু ক্যারেক্টার পাবো যারা হচ্ছে বোকার মতো অনেক কাজ করবে বা বোকার হিসেবেই নিজেদেরকে উপস্থাপন করবে আর কি, এরকম পাবো। ইউজারপশন অ্যান্ড ইনজাস্টিস, এখানে আমরা পাবো হচ্ছে অবিচার, অন্যায় অবিচার এবং একই সঙ্গে হচ্ছে বিতরণ, মানে সিংহাসন থেকে ইউজারপশন করা হচ্ছে এবং এইটার মাধ্যমে যে একটা ইনজাস্টিস, অবিচার অন্যায় করা হচ্ছে সেটা পাবো। ফরগিভনেস, এই যে অন্যায় অবিচার করতেছে এটাকে আবার মাফ করে দেওয়া হবে, তো এই ফরগিভনেস আমরা পাবো। আরেকটা পাবো হচ্ছে হিংসা তো আছেই, হিংসা না থাকলে তো আর এই ডিসেপশন থাকতো না, তারপর ইউজারপশন ইনজাস্টিস থাকতো না। তো এই কয়েকটা সিন, এগুলোই হচ্ছে থিম, এগুলো হচ্ছে আমাদের এই রাইটিং এর ভিতরে আমরা পাবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সামারিটা আজকে পড়ে শেষ করা যাবে না, এই জন্য সামারিটা আজকে, আচ্ছা টাইম আছে তো শেষ করে দেই। এটা নিচে কি আছে, ও সামারি এখানে দুইটা দিয়েছি কারণ দুইটা দুই রকমের, তোমরা যার যেটা ইজি মনে হবে সে সেটা পড়বা, তবে আমি ওপরেরটা পড়বো আর কি। এই সামারিটা পড়বো, তো এই সামারিটা আমরা পড়ে ফেলি ইনশাল্লাহ, টাইম আছে এখনো 22-23 মিনিট। দেখো
The play begins with Orlando complaining to Adam that his brother Oliver has unjustly withheld his inheritance from him. আচ্ছা, আমরা এখানে দেখব যে অরল্যান্ডো সে হচ্ছে নায়ক, সে তাদের বাড়ির যে পুরনো চাকর পিতৃতুল্য অ্যাডাম তার কাছে অভিযোগ করতেছে এবং বলতেছে যে তার ভাই অর্থাৎ অরল্যান্ডোর ভাই অলিভার সে তার বাবা রোলান্ডি বয়েজ মারা যাওয়ার পরে তার সমস্ত সয় সম্পত্তি অন্যায়ভাবে আনজাস্টলি ইনহেরিটেন্স করে নিয়েছে বা অরল্যান্ডোকে সেটা থেকে উইথহেল্ড করেছে বা সেটা থেকে বঞ্চিত করেছে। Oliver enters and Orlando expresses his discontentment. অলিভার স্টেজ এই এন্টার বলতে অলিভার স্টেজে আসলো আর কি, স্টেজে প্রবেশ করলো এবং অরল্যান্ডো তখন প্রকাশ করলো তার যে অসন্তুষ্টি সে অসন্তুষ্টির কথা। বিফোর টেলিং অরল্যান্ডো টু লিভ, অলিভার হ্যাস্টিলি অ্যাসিউরস অরল্যান্ডো দ্যাট হি উইল রিসিভ সাম অফ হিজ উইল। আচ্ছা, বিফোর টেলিং অরল্যান্ডো টু লিভ অর্থাৎ অরল্যান্ডোকে এখান থেকে চলে যাওয়ার কথা বলার আগে অলিভার তার ছোট ভাই অরল্যান্ডোকে বলল যে তুমি কিছু অংশ পাবা, আমার এখানে যা কিছু রয়েছে সেটার কিছু অংশ তুমি পাবা, আমি যা কিছু পেয়েছি। উইথ অরল্যান্ডো গন, অলিভার রিসিভস চার্লস দ্য ডিউকস রেসলার, হু ইনফর্মস হিম দ্যাট দ্য নিউ ডিউক ফ্রেডারিক হ্যাজ ব্যানিশড হিজ older brother Duke Senior। আচ্ছা, এখানে অরল্যান্ডো যখন চলে গেল তখনই অলিভার রিসিভ করলো চার্লসকে। চার্লস নামে হচ্ছে, চার্লস হচ্ছে ওই যে রেসলার। আমরা যদি এই ক্যারেক্টার এগুলো আমি যেহেতু পড়িয়েছি অনেকবার তাই মনে আছে, এই দেখো তোমাদেরও মনে থেকে যাবে, এখন হয়তো মনে থাকবে না শুরুর দিকে, বাট এমনিতে মনে থাকবে। এই যে চার্লস এই রেসলার মুষ্টিযুদ্ধ খেলে আর কি। তো সে এসে বলতেছে আমাদের অলিভারকে যে ডিউক মানে ডিউকের রেসলার, যেহেতু রাজপ্রাসাদের রেসলার, তো সে এসে বলতেছে যে নতুন ডিউক অর্থাৎ ডিউক ফ্রেডারিক সে তার ভাই ডিউক সিনিয়রকে হচ্ছে তাড়িয়ে দিয়েছে, ব্যানিশ করেছে। ব্যানিশ বলতে তোমার ওই যে হচ্ছে ব্যানিশমেন্ট মানে নির্বাসনে দেয়া, এক্সাইল ব্যানিশমেন্ট এগুলো মানে নির্বাসনে দেয়া। তো ডিউক সিনিয়রকে সে তাড়িয়ে দিয়েছে। He reports furthermore that Rosalind, the banished duke's daughter, has remained in the court with Shelia, and that the old duke has retreated to the forest of Arden. বলা হচ্ছে যে সে আরো বলে, অর্থাৎ আমাদের চার্লস এই অলিভারকে আরো বলতেছে যে ডিউক সিনিয়রের যে মেয়ে রোজালিন্ড সে এখনো রাজপ্রাসাদেই রয়েছে এবং রাজপ্রাসাদে সে শিলিয়ার সাথে থাকে বা আছে, এবং ওল্ড ডিউক সে গিয়ে আশ্রয় নিয়েছে হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনের ভেতরে। ফরেস্ট অফ আর্ডেন হয়তো আমাদের সুন্দরবন লাইক, হ্যাঁ মনে করো আমাদের সুন্দরবন টাইপের বন। তো আমাদের সুন্দরবনের মধ্যে যেমন বাঘ, হ্যাঁ ওখানেও আছে, সিংহ আছে কিন্তু আমরা পাবো। তারপরে হচ্ছে ওখানে আর এত পানি টানি নেই আর কি, এই যে সুন্দরবনের মধ্যে যেরকম পানি টানি কাদা স্যাঁতস্যাঁতে একটা ভাব, এরকম না, মানে আফটার অল ইউরোপের বন, সেজন্য আর কি। The wrestler also tells Oliver that he is scheduled for a match with Orlando the next day. He advises Oliver to stop Orlando from fighting in order to protect his life. আচ্ছা, সে আরো বলে, রেসলার চার্লস সে অলিভারের কাছে আরো যে জন্য এসেছে সেটা হচ্ছে তোমার ভাই অরল্যান্ডো, তার সাথে আমার একটা ডেট ফিক্স হয়েছে যে আগামীকাল আমরা মানে আগামীকাল সকালে আমরা দুইজন হচ্ছে মুষ্টিযুদ্ধ করব। তো তুমি তোমার ছোট ভাই যেহেতু অরল্যান্ডো তাকে নিষেধ করো সে যাতে এখানে না যায়, আমার সাথে ফাইট না করে, কারণ এটা করলে সে হয়তো মারা পড়বে। Oliver deceitfully tells Charles that he has already tried to dissuade Orlando, and that Orlando is in any case a villainous contriver. আচ্ছা, leaving Charles determined to win the match the following day. আচ্ছা, অলিভার এবার একটু প্ল্যান করলো, সে একটু প্রতারণা করে সে বলল যে আচ্ছা আমি তো অরল্যান্ডোকে অনেকবার নিষেধ করেছি যে তোমার সাথে যেন না খেলে, কিন্তু তারপরেও সে শুনতেছে না, সে খেলবেই। সো এবার সে একটু
ভিলেনাস অ্যাক্টিভিটি করলো আর কি। এখানে তার ভাইকে যাতে আসলেই বেদম পেটানি দেওয়া হয় এই জন্য সে চার্লসকে একটু মানে উৎসাহ দিল, এবং পরের দিন ম্যাচের জন্য সে ওয়েট করতে থাকলো এবং চার্লসকে বললো যে তুমিই জিতবে আগামীকালকের ম্যাচে, এবং যাতে ভাইয়ের ক্ষতি হয় সেটাই সে করতে চাইলো। Oliver remains alone and articulates in a passionate soliloquy his irrational hatred for his brother. অলিভার সে একাকী রইল, মানে চার্লস চলে গেল, এবং আর্টিকুলেট করলো মানে বিড়বিড় করলো একটা প্যাশনেট soliloquy মাধ্যমে, এবং হচ্ছে সে একটা ইরাশনাল মানে অযৌক্তিক একটা ঘৃণা তার ভাইয়ের প্রতি তার রয়েছে, সেটাই সে আর কি বলল, মানে মনে মনে আর কি, বা ইয়ে করে বললো আর কি। এখানে একটা কথা আছে soliloquy। এই soliloquy-টা তোমরা পাবা হচ্ছে যখন তুমি ম্যাকবেথ পড়বা বা অন্যান্য আরো যে রাইটিং গুলো রয়েছে সেগুলো যখন পড়বা তখন তুমি এই soliloquy শব্দটা পাবা। আচ্ছা, আমাদের এইখানে তোমাদের ম্যাকবেথ আছে নাকি না? আচ্ছা, এই soliloquy-র মানেটা এরকম, ধরো স্টেজের উপরে কেউ নাই, শুধুমাত্র একটা ক্যারেক্টার, সে ওইখানে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার ভাইয়ের যা হয় হোক, ওই বেটা মরলেই সব সম্পত্তি আমার, এরকম করে ধরো একটা কথা বলতেছে। তো ওইখানে কেউ নাই মানে হচ্ছে ওই ক্যারেক্টার একা আছে, মানে আর কেউ জানতেছে না, বাট আমরা অ্যাজ এ অডিয়েন্স আমরা কিন্তু সবই দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। তো এই যে ক্যারেক্টারটা সে তার নিজের মনে মনে এই কথাগুলো বললো স্টেজের উপরে, স্টেজে তো মনে মনে বললে তো আমরা অডিয়েন্স শুনতে পাবো না, তাই তারা কি করে একটু জোরে জোরে বলে। বা আমরা নাটক সিনেমায় কি দেখি, যে বর্তমানে নাটক সিনেমায় যে মনে মনে বলতেছে আমরা শুনতে পাচ্ছি, ক্যারেক্টারটা চুপ করে আছে। তো স্টেজে তো চুপ করে থাকলে শোনা যাবে না, তো স্টেজে ওই ক্যারেক্টারটা আপন মনে কথাগুলো বলে থাকে এবং অডিয়েন্স আমরা শুনতে পাই, অন্য কেউ আর শুনতে পায় না, এবং ওইখানে এমন একটা ভাব করা হয় যে কেউ শুনলো না। তো ওই যে বিড়বিড় করে মনে মনে বললো কথাটা, সেটাই হচ্ছে soliloquy। এবং এই soliloquy-র মাধ্যমে অনেক কথা বলা হয় অনেক নাটকে। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যখন ট্র্যাজেডিগুলো পড়বো, তোমরা যখন ওই যে থার্ড ইয়ারে গেলে ট্র্যাজেডি পাবা, ম্যাকবেথ পাবা, তো ওই ম্যাকবেথের ভেতরে এরকম soliloquy রয়েছে। Celia tries to console Rosalind about the banishment of her father and to convince her to think of her father, Duke Frederick, as Rosalind's own. আচ্ছা, শিলিয়া সে রোজালিন্ডকে সান্ত্বনা দিল এবং বলল মানে তার বাবা যেহেতু মানে বানিশমেন্টে চলে গেছে, যে তার বাবাকে যেহেতু তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্বাসনে পাঠানো হয়েছে, সুতরাং সে রোজালিন্ডকে সান্ত্বনা দিচ্ছিল এবং একই সঙ্গে সে তাকে কনভিন্স করতে চাইলো যে তোমার বাবা তো নাই, চলে গেছে, তো তুমি এখন থেকে আমার বাবাকেই নিজের বাবা মনে করিও। দে আর ইন্টারাপ্টেড বাই টাচস্টোন। তাদেরকে মানে তারা যে গল্প করতেছিল, গল্পের মাঝখানে টাচস্টোন আসলো। টাচস্টোন একটা ক্যারেক্টার, দ্য কোর্ট ফুল, সে হচ্ছে কোর্টের গোপাল ভাঁড় বলতে পারো। তো গোপাল ভাঁড় আমরা কি দেখি সিনেমার ভিতরে, গোপাল ভাঁড় অনেক বুদ্ধিমান, কিন্তু গোপাল ভাঁড় আসলে এই টাচস্টোনের যে কাজ সেটা হচ্ছে যে মানে বোকার মতো কাজ করবে সব। আচ্ছা, Monsieur Lebeau enters and informs Celia, Rosalind and Tacitus that there will soon be a wrestling match. Monsieur Lebeau এটা একটা ক্যারেক্টার, সে এসে বলতেছে যে মানে আমরা মনসিয়র বলতে খানসামা বলি না, খানসামা টাইপের একটা ক্যারেক্টার। সে এসে মানে সে এই রোজালিন্ডের বা শিলিয়ার এই রুমে ঢুকলো এবং এসে শিলিয়া, রোজালিন্ড এবং টাচিস্টন এই তিনজনকে বলল যে আগামীকাল সকালে বা খুব তাড়াতাড়ি হয়তো ওই দিন সকালেই বলল যে একটু পরেই রেসলিং ম্যাচ আরম্ভ হবে between a young man and an undefeated wrestler who has recently won matches against a set of 3 brothers. বলতেছে যে এই ম্যাচটা হবে হচ্ছে একজন ইয়াং ম্যান, একজন যুবক মানুষ, এবং তার সাথে আমাদের কোর্টের যে আনডিফেটেড, যাকে কেউ হারাতে পারে না, অজেয় যে রেসলার রয়েছে চার্লস, তার সাথে একজন ইয়াং ম্যানের রেসলার হবে এবং রেসলিং হবে। এবং এই চার্লস হচ্ছে কিছুদিন আগেই সে তিন ভাই একদিকে, আবার সে একাই একদিকে, এরকম 3 ভাইয়ের এক সেট, তাদেরকে সে পরাজিত করেছে। তো অনেক মানে শক্তিশালী একজন রেসলার আর কি। Rosalind and Celia begged the young opponent Orlando to withdraw from the fight, but
টু নো অ্যাভাইল। রোজালিন এবং শিলিয়া তারা যেহেতু লিডিং ক্যারেক্টার, সো তাদের একটু মনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বা বলতে পারবো একটু নরম হৃদয়ের। তো তারা অরল্যান্ডোকে বলল যে অরল্যান্ডো, তোমাকে কাছে হাত জোর করতেছি, তুমি তোমার নামটা তুলে নাও, নইলে তো তোমার অবস্থা খারাপ করে দেবে। কিন্তু তারা কিছুতেই অরল্যান্ডোকে থামাতে পারলো না, মানে কোনো সুবিধাই করতে পারলো না। অরল্যান্ডো উইন্স টু দ্য অ্যাস্টনিশমেন্ট অফ অল স্পেক্টেটরস। এবং ওই যে আমাদের নায়ক অরল্যান্ডো, যেহেতু নায়ক সে তো জিতবেই, মানে নায়ক রিয়াজ যত পিচ্ছি হোক না কেন জাম্বুর সাথে মারামারি করে সে জিতবেই, এটা তো কনফার্ম, পরিচালকের ইশারা আর কি। তো এইখানে আমরা দেখলাম যে আমাদের অরল্যান্ডো জিতে গেল এবং চার্লস হেরে গেল এবং সমস্ত দর্শকরা অবাক হয়ে গেল এটা দেখে। আচ্ছা, আমার বাড়িতে আমার একটা বেবি হয়েছে, 10-12 দিন বয়সে আর কি, মেয়ে হয়েছে। আর তার আগে আমার দুটা ছেলে, তো মেজো ছেলেটার বয়স আমার 2 বছর। তে একেবারে বলতে পারো যে চিল্লা পাল্লা কান্নাকাটি সমানে চলতেছে। রেকর্ডিং এ এটা তোমরা শুনতে পাও না, লাইভে শুনতে পাও কিনা জানি না, তবে রেকর্ডিং এ এটা এগুলো আসে না, আসবে না। ওকে, এবার দেখো, শিলিয়া and Rosalind are discussing Rosalind's newfound adoration for Orlando when Duke Frederick interrupts and orders Rosalind to leave the court at threat of death. আচ্ছা, রোজালিন্ড এবং মানে যখন অরল্যান্ডো এই ম্যাচটা জিতে গেল তখন রোজালিন্ড তার প্রেমে পড়ে গেল, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা বলে আর কি। মানে ইনফ্যাক্ট শুরুতেই প্রেমে পড়ে যায় এবং জেতার পরে এটা আরো বেড়ে যায় আর কি। তো বলা হচ্ছে যে শিলিয়া এবং রোজালিন্ড তারা ডিসকাস করতেছিল, রোজালিন্ড যেহেতু নতুন করে এর প্রেমে পড়ে গেছে, ঠিক ওই সময়টাতে যখন তারা ডিসকাস করতেছিল এই ব্যাপারটা নিয়ে, ঠিক তখনই ডিউক ফ্রেডারিক সে প্রবেশ করলো, অর্থাৎ শিলিয়ার বাবা সে প্রবেশ করলো ওই রুমে এবং এসে বলল রোজালিন্ডকে যে তুমি এই কোর্ট থেকে বের হয়ে যাও, নইলে তোমাকে মেরে ফেলা হবে। আপন ফ্রেডারিক্স এক্সিস্ট, ফ্রেডারিক যখন এক্সিট করলো, শিলিয়া প্রমিসেস দ্যাট শি উইল লিভ উইথ রোজালিন্ড, রোজালিন্ডের সাথে শিলিয়াও এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা শিলিয়া প্রমিস করলো। দে প্লট টু গো, এবং তারা ষড়যন্ত্র করলো পালিয়ে যাওয়ার আর কি। প্লট মানে ষড়যন্ত্র করা, আবার নাটকের মধ্যেও প্লট থাকে, প্লট মানে কাহিনী, প্লট মানে ষড়যন্ত্র করা। আচ্ছা, দে প্লট টু গো উইথ টাসিস্টন ইন ডিসগাইজ, তারা প্ল্যান করলো যে তারা টাসিস্টনকে সাথে নিয়ে যাবে এবং টাসিস্টন যেহেতু বোকা বোকা টাইপের মানুষ সেজন্য তাকে সাথে করে নিয়ে যাবে এবং তারা ছদ্মবেশে যাবে। রোজালিন্ড ড্রেসড অ্যাজ এ ম্যান, রোজালিন্ড একজন পুরুষের পোশাক পরলো এবং শিলিয়া অ্যাজ শেফার ড্রেস, শিলিয়া একজন রাখালের পোশাক পরলো, মানে মহিলা রাখালের পোশাক পরলো। টু ফাইন্ড ডিউক সিনিয়র ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, এবং তারা ওই ফরেস্ট অফ আর্ডেনে গেল ডিউক সিনিয়রকে খুঁজে বের করার জন্য। Meanwhile, in the forest, Duke Senior is optimistically relishing in his natural surroundings and planning to hunt some venison. বলা হচ্ছে যে meanwhile মানে ইতোমধ্যে ফরেস্টের ভেতরে আমাদের যে ডিউক সিনিয়র সে হচ্ছে তা অনেক আশাবাদী, মানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিল এবং অনেক আশাবাদী হলো এবং হচ্ছে তারা প্ল্যানিং করলো যে কিছু ভেনিসন মানে কিছু হরিণ টাইপের, হরিণের মাংস আর কি, ভেনিসন বলতে হরিণের মাংস বা এক কথা হরিণ, কিছু হরিণকে তারা শিকার করবে এবং সেগুলো মাংস বানিয়ে খাবে আর কি। এবং এখানে বলতেছে যে কই গেল, রিলিসিং ইন হিজ ন্যাচারাল সারাউন্ডিং, অর্থাৎ চারিদিকে যেহেতু প্রাকৃতিক অবস্থা, প্রাকৃতিক সবকিছু, মানে বনজ সবকিছু, তো এই জায়গাটাতে সে খুব অপটিমিস্টিক্যালি রিলিসিং মানে আশাব্যঞ্জক ভাবে তারা খুব এনজয় করতেছিল আর কি, রিলিসিং বলতে এনজয় করা। ব্যাক অ্যাট দ্য কোর্টে ফিরে এসে ডিউক ফ্রেডারিক ডিসকভার দ্যাট শিলিয়া হ্যাজ গন মিসিং উইথ রোজালিন্ড, কোর্টে ফিরে এসে ডিউক ফ্রেডারিক দেখলো যে শিলিয়া রোজালিন্ডের সাথে চলে গেছে আর কি।
and order his lord to go retrieve Oliver, who might know where Orlando, who's suspected to be with the girls, is. আচ্ছা, যেহেতু অরল্যান্ডোকে নিয়ে ওই যে দুইজন আলোচনা করতেছিল, তখনই তো আমাদের ডিউক ফ্রেডারিক যায় ওইখানে গিয়ে রোজালিন্ডকে বলে যে তুমি বাড়ি থেকে চলে যাও। তো সেই জন্য শিলিয়াও যখন চলে গেছে রোজালিন্ডের সাথে, তখন ডিউক ফ্রেডারিক এই অলিভারকে ডেকে পাঠালো, এবং ডিউক ফ্রেডারিক আসলে সে সন্দেহ করতেছিল যে হয়তোবা এই দুজন গিয়ে অরল্যান্ডোর কাছে যাবে, এবং অরল্যান্ডোর মানে অলিভার জানে অরল্যান্ডো কোথায় আছে। At Orlando's own residence, Adam warns Orlando that Oliver is inside and intends to burn down the house. আচ্ছা, অরল্যান্ডোর যে রেসিডেন্স, মানে দুই ভাইয়ের আলাদা হয়তো বাড়ি বা বাসা, তো সেই জায়গায় অ্যাডাম এসে অরল্যান্ডোকে হুঁশিয়ার করলো যে অলিভার তার নিজে সে প্ল্যান করেছে, তার ভেতরে প্ল্যান করেছে যে সে এই বাড়িটাকে জ্বালিয়ে দেবে, বার্ন ডাউন করে ফেলবে। হি কনভিন্স অরল্যান্ডো টু সিক এক্সাইল, এবং অ্যাডাম অরল্যান্ডোকে বলল যে তুমি এখান থেকে চলে যাও, তুমিও নির্বাসিত হয়ে যাও। অ্যান্ড অফার্স হিম হিজ ওন মানি অ্যান্ড কোম্পানি, এবং অ্যাডাম বলল যে আমার কাছে আমার টাকা আছে এবং আমি তোমার সাথে যাব। On their way into the forest, Rosalind, Shelia and Tacitus meet Silvius and Corinne, a young man and an old man engaged in a dispute about love. তারা যখন, অর্থাৎ রোজালিন্ড, শিলিয়া এবং টাসিস্টন যখন ফরেস্ট অফ আর্ডেনের দিকে যাচ্ছিল, তখন সিলভিয়া এবং কোরিন নামে দুজন ক্যারেক্টারের সাথে তাদের দেখা হলো। এখানে সিলভিয়াস একজন হচ্ছে এই ইয়াং ম্যান, অ্যান্ড কোরিন একজন ওল্ড ম্যান, এবং তারা দুজনই ভালোবাসা নিয়ে একটা তর্ক চালাচ্ছিল আর কি, ডিবেট করতেছিল, ডিসপিউট করতেছিল। When Rosalind and Shelia discover that Corinne has no good to give them, they decide on a whim to buy the cottage, pasture and flock that he mentions are for sale. যখন রোজালিন্ড এবং শিলিয়া ডিসকভার করলো যে কোরিন, অর্থাৎ এই ক্যারেক্টারটা, তার কোনো কিছু নাই তাদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ সে ওখানে গিয়ে তাদের বাড়িতে গিয়ে একটু আশ্রয় চেয়েছে এরকম কিছু, কিন্তু দেখলো যে কোরিনের কিছু ফ্লক ছাড়া, তার কিছু ছাগল ভেড়া ছাড়া আসলে তেমন কিছুই নেই। তখন তারা, অর্থাৎ রোজালিন এবং শিলিয়া সিদ্ধান্ত গ্রহণ করলো সাডেনলি, অন এ হুইম বলতে সাডেনলি আর কি, যে তারা এই কটেজটা কিনে নেবে, অর্থাৎ আমাদের কোরিনের যে বাড়ি সেটা কিনে নেবে, তার যে পাশ্চার আছে সেগুলো কিনে নেবে, তার যে ফ্লক আছে সেগুলো হচ্ছে কিনে নেবে। এবং যেহেতু আমাদের কোরিন সে একটা মতামত দিয়েছে যে এই তার সব কিছু আসলে বিক্রি করবে, সে তার ফ্লক বিক্রি করবে, সে তার ফ্লককে খাওয়ানোর যে চারণভূমি বা যে ঘাস লতা পাতার যে জায়গাটা সেটাও সে বিক্রি করবে, জমি বিক্রি করবে, এমনকি তার বাড়িও বিক্রি করবে। এবং তারা চিন্তা করলো যে এটা আমরা কিনে নিলে এখানে আমরা থাকতে পারবো। আচ্ছা, অনেকখানি আছে, আমরা আজকে এই জায়গাটাতেই রেখে দিই, সামনের দিন আমরা এখান থেকে পড়বো। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা একটু কোশ্চেন করো, আমাদের হাতে 3-4 মিনিট সময় আছে। সামনের দিন আমরা এখান থেকে পড়বো, তোমরা এর মধ্যেও যদি কখনো কোনো কোশ্চেন মাথায় আসে সাথে সাথে জিজ্ঞাসা করবা, তোমরা গ্রুপে পোস্ট করে দেবা, দেখবা যে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ধরো তুমি পড়তে তোমার মনের মধ্যে একটা কোশ্চেন আসলো, তখনই তুমি এখানে এসে গ্রুপে একটা স্ট্যাটাস দিয়ে দাও, এখানে একটা স্ট্যাটাস দিয়ে দিবা, তাহলে দেখবা যে আমি ওই নিচে অ্যান্সার দিচ্ছি, বা পরবর্তী ক্লাসে হয়তো ওইটা নিয়ে আলোচনা করতেছি। তো এরকমটা আর কি, একটু তোমরা এই কাজগুলো করবা। যেমন এইখানে দেখো, ইডিপাস ইজ এ গ্রেট ট্র্যাজেডি, ট্র্যাজেডি মানে কি, এখানে ট্র্যাজেডি মানে কি একজন জিজ্ঞাসা করেছিল, এবং সেটা কিন্তু অ্যান্সার আমি ভিডিওর শুরুতেই দিয়ে দিলাম, যে বলেছিলাম যে সামনের ক্লাসে লাইভে বুঝিয়ে দেবো। আচ্ছা, কারো কিছু বলার আছে? স্যার, হ্যাঁ, নাটকটার সেটিং কি দুটো, মানে ডিউক ফ্রেডারিকের ওখানে? হ্যাঁ, দুটো। একটা পাবো আমরা শহরে লাইভ, অর্থাৎ ডিউক ফ্রেডারিকের যে রাজপ্রাসাদ বা অলিভারের যে বাড়ি রাজপ্রাসাদ, মানে অরল্যান্ডোর যে বাড়ি, এগুলো সব শহরের কাহিনী।
আর তারা যখন এক্সাইলে আসতেছে, ব্যানিস্ট হয়ে যখন চলে আসতেছে, তারা তখন চলে আসছে ফরেস্ট অফ আর্ডেনে। মানে এটা আরেকটা জায়গা, বনায়ন বা বনের একটা জায়গা আর কি, গ্রাম্য একটা জায়গা। আর কেউ কিছু বলবা? আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। ভালো থেকো সবাই। আর ওই যে বললাম যে যে কোনো সময় কোনো কোশ্চেন মাথায় আসলে এটা এখানে এখানে দিয়ে দিবা, এই গ্রুপে পোস্ট করে দিবা, আমি তাহলে অ্যান্সার দিতে পারবো। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।